আটক শিবির নেতা ফাহাদ ও তার বাবার তত্ত্বাবধানেই চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ে গড়ে উঠেছিল জঙ্গি আস্তানা। আরও অনুসন্ধান চলছে, জানালো পুলিশ। মুক্তিপণের টাকা না পেয়ে সিলেটে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যা, জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবল সহ ৩ জন আটক। অভিনব কায়দায় প্রায় প্রতিটি পণ্যেই দেশজুড়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কথা জানেন না অনেকেই, ক্যাবকে আরও সক্রিয় হওয়ার তাগিদ। রাজধানীর দিলকুশার বাণিজ্যিক ভবনের আগুন 15 ঘণ্টা পর নিয়ন্ত্রণে, কেউ হতাহত না হলেও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি। এবং ভারত বধে নতুন ছক কষছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে চাপমুক্ত হয়ে মাঠে নামার প্রত্যয়, ফিরবেন মাশরাফিও। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। ফেসবুক পেজ বাঁশের কেল্লার অ্যাডমিন শিবির নেতা জিয়াউদ্দিন ফাহাদ এবং তার বাবা ইউপি চেয়ারম্যান সমিউদ্দিন সার্বিক তত্ত্বাবধানেই দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম লুটপনি পাহাড়ের জঙ্গি আস্তানাটি গড়ে উঠেছিল, এমন ধারণা স্থানীয় পুলিশের। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, বরগুনার জঙ্গি নেতা মোবারক আলীকে ভূমিহীন দেখিয়ে জঙ্গি আস্তানা গড়ে তোলার জন্য বিপুল পরিমাণ পাহাড়ি জমির বন্দোবস্ত করে দেয় সমিউদ্দিন। এছাড়া ফাহাদ নিজে ওই পাহাড়ি এলাকায় গিয়ে জঙ্গিদের প্রশিক্ষণের বিষয়টি তদারকি করত। বাঁশখালী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 22 ফেব্রুয়ারি বিশেষ অভিযান চালিয়ে র্যাব দুর্গম লুটমনি পাহাড়ে এ জঙ্গি আস্তানার সন্ধান পায়। তখন সেখানে অবস্থান করছিলেন বাঁশখালী সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সমিউদ্দিন। সময় টেলিভিশনের কাছে তিনি অভিযোগ করেছিলেন, বন বিভাগের নজরদারি না থাকায় জঙ্গিরা এই আস্তানা গড়ে তুলেছে। সাতকানি থানার কাঞ্চনা এবং সনগলা হয়ে লোকজন আনা নেওয়া এবং অস্ত্র আনা নেওয়া করছে। বন বিভাগের তদারকি না থাকায় অবৈধভাবে এই খামারটা গড়ে উঠছে। কিন্তু এই জঙ্গি আস্তানা গড়ে তোলার ব্যাপারে প্রথম থেকে স্থানীয় গ্রামবাসীর অভিযোগের তীর ছিল এ সমিউদ্দিনের দিকে। অবশেষে তার ছোট ছেলে ফেসবুক পেজ বাঁশের কেল্লার অ্যাডমিন জিয়াউদ্দিন ফাহাদ আটক হওয়ার পর সে অভিযোগ আরো জোরালো হয়ে উঠেছে। আমরা মনে করতাম এলাকার ভূমিহীন লোকেদের দুঃখ দুর্দশায় থাকতো, কিন্তু এদের সাথে অলওয়েজ যোগাযোগ ছিল, নেটওয়ার্ক ছিল। 2 বছর আগে থেকে নাকি উনি জানতো, তো উনি জানা সত্ত্বেও উনি এটা থানাকে ইনফরমেশন করবে না। যখন জঙ্গির আস্তানা খোঁজ খবর নেওয়ার পর এবং জানার পর বুঝতে পারছি যে এরা দুজনেই জড়িত আছে। এলাকাবাসীর অভিযোগ, 2 বছর আগে জঙ্গি নেতা বরগুনা এলাকার মোবারক আলীকে ভূমিহীন দেখিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ পাহাড় বন্দোবস্ত করে দিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা যেত। একদিকে মুক্তিযোদ্ধা, অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় সমিউদ্দিনকে নিয়ে চরম বিব্রত করা অবস্থায় রয়েছে স্থানীয় নেতা এবং জনপ্রতিনিধিরা। উনি চেয়ারম্যান হওয়ার পরে বর্তমানে এলাকার উন্নয়ন বা নিজেকে সেভ করার জন্য হোক আওয়ামী লীগের সাথে মানে যোগসূত্র রাখছে। উনি চেয়ারম্যান এলাকার, আর ওনার ছেলে যদি শিবির করে থাকে, তো এটা এদের যাওয়া আসা করে থাকে, তাইলে তো এটা খুবই এখানে লজ্জাস্কর বিষয়। এদিকে এই জঙ্গি আস্তানা গড়ে তোলার সাথে সমিউদ্দিন এবং তার ছেলে শিবির নেতা ফাহাদের যোগসূত্রে তথ্য রয়েছে থানা পুলিশের কাছে। বিষয়টি আরো বিশদভাবে অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানায় বাঁশখালী পুলিশ। সমিউদ্দিনের ছেলে যে অ্যারেস্ট হয়েছে, সে এই আস্তানায় আসা যাওয়া তার ছিল, যে মোবারকের সাথে তার একটা সম্পর্ক ছিল বলেও এখন জানতে পারছি, এবং এটার সাথে একটা যোগসূত্র আছে। এটা আসলে তদন্তেই জানা যাবে। এটা এই ব্যাপারে কথা বলার জন্য শনিবার সকালে সাধনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে সমিউদ্দিন কৌশলে সেখান থেকে সরে পড়েন। এরপর বেশ কবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। তবে তার অফিস সহকারীরা নিশ্চিত করেছেন শনিবার সকাল থেকে তিনি ইউনিয়ন পরিষদেই অফিস করছিলেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুক্তিপণের টাকা না পেয়ে সিলেটে 9 বছরের এক শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কনস্টেবল সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গত রাত 11টার দিকে কুমারপাড়া ঝর্ণারপাড় এলাকার একটি বাসা থেকে 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় 5 লাখ টাকা মুক্তিপণের দাবিতে নগরীর ঝিরঝিরিপাড়া থেকে শিশু আবু সাইদকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, পুলিশের সোর্স গেদা ও রকিবকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আবু সাইদের লাশ উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সদস্য এবাদুরকে প্রত্যাহার করা হয়েছে। আমি মনে করি আমরা দেশের সিস্টেমটা জড়িত এই লোকে, কারণ আমার টেকার লাগে আমার বাগনারে মারছে। তারা জানে আমি সাউথ আফ্রিকা থাকি,
আমি সাউথ আফ্রিকা থেকে আসছি, তা জানি আমি অনেক টাকা আমি নিয়ে আসছি, এই জন্য মনে হয় আমার এরে ধরলে হয়তো বা অনেক টাকা মিলবে। বাচ্চাটা তাদেরকে চিনতো, একই এলাকায় তারা বসবাস করে, তো চিনে ফেলে, এই কারণে তারা মানে নিজেদের অপরাধ লুকানোর জন্য আর কি বাচ্চাটাকে হত্যা করে। আর সে পুলিশ সদস্য, এটা আমাদের কোনো বিষয় না। সে একটা এই ঘটনায় সে পুলিশ না হলে একটা নিরীহ মানে অন্য কোনো মানুষ হলে যে বিচার হতো তার বিরুদ্ধে সেই রকমই ব্যবস্থা নেওয়া হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। রাজধানীর দিলকুশার একটি বাণিজ্যিক ভবনের আগুন 15 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনটির প্রতিটি তলার ডেকোরেশনে পার্টেক্সের ব্যবহারের পাশাপাশি প্রচুর কাগজপত্র থাকায় এর ভেতরে বিষাক্ত গ্যাস ও ঘন ধোঁয়ার সৃষ্টি হয় বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আরও জানান, গতকাল বিকেল 3:30টার দিকে দিলকুশার ওই বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের 5 সদস্য আহত হন। সাপ্তাহিক ছুটির দিন হয়, ভবনের লোকজনের উপস্থিতি কিছুটা কম ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ের জরুরি কাগজপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আগুন লাগার পরপরই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। রাত 2টার দিকে আগুন তৃতীয় ও চতুর্থ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভোর 4:45টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ভবনের অবকাঠামোগত কারণেই আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ডেপুটি পরিচালক ABM নুরুল হক। 2 ইঞ্চি পুরু এই পার্টেক্সের মাধ্যমে ওনার প্রসেসিং দিয়েছেন। ইভেন দো ওনারা যে করেছেন অর্থাৎ পার্টিশনগুলো দিয়েছেন সেগুলো এই পার্টেক্সের মাধ্যমে এগুলো করেছেন, যার কারণে আগুন নেই বাট প্রচন্ড স্মোক হয়েছে। সেই কারণে আমাদের আগুনটা অনেক সময় লেগেছে নির্বাপন করার জন্য। আমরা তদন্ত করার পর আগুন কিভাবে লেগেছে এবং আগুনের ক্ষয়ক্ষতি কি পরিমাণ সেটা আমরা বলতে পারবো, এখন বলা যাবে না। পণ্যে কেমিক্যাল মেশানো, ওজনে কম দেয়া, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি সহ প্রতিনিয়ত নানাভাবে ক্রেতাদের প্রতারিত করছে এক শ্রেণীর বিক্রেতা। অনেক সময় ক্রেতারা এসব টের পেলেও আইন না জানার কারণে নীরবেই তা সহ্য করছেন। গবেষকরা বলছেন, সরকারের অর্পিত দায়িত্ব ভোক্তা অধিকার সংস্থাগুলো সঠিকভাবে পালন না করার কারণেই ক্রেতার স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। তবে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, তাদের নানা প্রচার প্রচারণার ফলে ভোক্তারা এখন অনেক বেশি সচেতন। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত ফখরুল শাহিনের প্রতিবেদনে। একই পেঁয়াজ 3টি পাত্রে রেখে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে রাজধানীর পলাশী বাজারের এই দোকানে। আর এই চালাকি ধরতে না পেরে ক্রেতারাও একই পেঁয়াজ কিনছেন ভিন্ন ভিন্ন দামে। এটার ভিতরে ছোট, এই সাইজে ছোট, এই জন্য 5 টাকা কম। সাইজ ছোট, এটা মোটা বেশি, দাম বেশি। নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের ক্ষেত্রেই দেশ জুড়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে এমন সব অভিনব কায়দায়। অথচ আইন অনুযায়ী ক্রেতা ঠকানোর দায়ে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ ক্রেতা বা বিক্রেতাই জানেন না এই সব আইন বা দণ্ডের কথা। আমি তো জানি না, আমার এগুলো তো প্রচার নাই। আমি আসলে তেমন কিছু জানি না, তবে আইন আছে এটা জানি। ওজনে কম দেওয়ার পরে যে ওনার এই শাস্তি দেওয়া হয়েছে, তবে জানি যে এটা অন্যায়। বিপণন গবেষকরা বলছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেই এই সমস্যা সমাধান সম্ভব। সরকার এই অধিদপ্তরের মাধ্যমে ভোক্তা অধিকারকে নিশ্চিত করতে চান। তাদের কার্যক্রম দৃশ্যতে আমরা তেমন কোনো দেখতে পাচ্ছি না। তারা যদি শুধু একটা অফিসকেই ক্যাবের কার্যক্রম মনে করে, সেটা ঠিক না। যদিও ক্যাব বলছে, ভোক্তাদের অধিকার সচেতন করতে নানা কার্যক্রম পরিচালনা করছে তারা। আমরা একটা দাবি রাখছি যে এটা যাতে স্কুলের পাঠ্য বই যাতে ভোক্তাদের এই অধিকার সম্পর্কে সাধারণ একটা ধারণা যেন মানুষের মধ্যে হয়। আর এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের এটা ভাই পরিষদ থেকে পাস করা যায়, মন্ত্রণালয়ের মধ্যে কথা বলা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 2010 সাল থেকে এ পর্যন্ত অভিযান পরিচালনা করেছে 48,154টি। এই সময় অধিদপ্তরে ভোক্তাদের অভিযোগ জমা পড়েছে মাত্র 654টি। আর বিভিন্ন অপরাধে প্রায় 11,500 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 9,75,00,000 টাকা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চাহিদা থাকার পরও পূর্ণ সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারছে না বিআরটিসি। রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক গাড়ি। আধুনিক কারখানা গড়ে তোলার দাবি। এবং বছরের অর্ধেক সময় পানিবন্দী থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে শিক্ষা কার্যক্রম। আলাদা শিক্ষা ক্যালেন্ডারের দাবি স্থানীয়দের।
সৌদি আরবে শ্রমিক নেয়ার খবরে নারায়ণগঞ্জের যুবকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ, কিন্তু জেলায় জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় না থাকায় আগ্রহীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তবে প্রশাসন বলছে এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ থেকে শরীফ উদ্দিন সবুজের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নানা বাধা বিপত্তি উপেক্ষা করেই এসব শ্রমজীবী মানুষের জীবনযুদ্ধ চলছে। সরকারিভাবে লক্ষাধিক শ্রমিক সৌদি আরব পাঠানো হবে। সাম্প্রতিক এমন ঘোষণায় স্বপ্ন দেখছেন নারায়ণগঞ্জের শ্রমিকরা, কিন্তু জেলায় এখনো খোলা হয়নি জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়। এ কারণে নাম নিবন্ধন সহ সংশ্লিষ্ট কাজে আগ্রহীদের ছুটতে হচ্ছে ঢাকার পথে। নারায়ণগঞ্জে তো এখনো এই যে নিবন্ধন করবে সে অফিসটা তো আমাদের এখানে নেই। আমাদের প্রত্যেকের দাবি নারায়ণগঞ্জের জন্য কর্তৃপক্ষ একটা অফিস দেন এবং জরুরি ভিত্তিতে দেন। বন্দর, নবীগঞ্জ, কুদারঘাট, 18,000 সব লোকে নাইতে পারে, সবাই তো ঢাকা যায়। নারায়ণগঞ্জের কাছাকাছি হিসাবে নারায়ণগঞ্জ অবশ্যই অফিস দরকার। এই অবস্থায় দ্রুত জনশক্তি কার্যালয় স্থাপনের দাবি জানালেন নাগরিক কমিটির নেতারা। বাংলাদেশ সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে নারায়ণগঞ্জে এই লেবার রিক্রুটমেন্টের জন্য এখানে যেন একটা অফিস করা হয়। অবশ্য জেলা প্রশাসক জানালেন শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি চেষ্টা করব যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে পত্র লিখে যদি এখানে একটি অফিস করা যায়, পার্মানেন্ট অফিস না হলেও ইস্যুভিত্তিক যদি এখানে কোনো বুথ করা যায়, এই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমাদের লোকবল দিয়ে আমরা এটা করতে পারব। শিল্প অঞ্চল নারায়ণগঞ্জে গার্মেন্টস ও হুঁশিয়ারি সহ বিভিন্ন কারখানায় কাজ করেন প্রায় 12 লাখ শ্রমিক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভারতের বিপক্ষে চাপমুক্ত হয়ে জয়ের জন্য মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই বিশ্বাস টাইগার দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের। 19 মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে আজ বিশ্রামে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন না থাকায় হোটেলেই অলস সময় কাটান বেশিরভাগ টাইগার ক্রিকেটার। হঠাৎ কেউ বাইরে এলেও তাদের চেহারায় ছিল দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। তাই কোয়ার্টার ফাইনালের আগে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে টাইগার দলকে। তবে কাল মেলবোর্নে অনুশীলন করবেন টাইগাররা। আর প্রাথমিক লক্ষ্য পূরণ হয় ভারতের বিপক্ষে সম্পূর্ণ চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন মাশরাফি সাকিবরা। এছাড়াও বিশ্রামের পর হালকা ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট মাশরাফির দেখা মিলবে ভারতের বিপক্ষে, এমনটাই জানান টাইগার ম্যানেজার। সেই সঙ্গে তিনি আশা করেন নিজেদের সেরাটা উজাড় করে দিলে ভারতের বিপক্ষে জয় সম্ভব। আমরা কমফোর্টেবল ইন্ডিয়ার সাথে খেলতে পেরে, যদিও ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে সবসময় আমরা জানি যে দারুণ ব্যাটিং সাইড, বাট তারপরেও মনে হয় যে আমরা মানে বোলিং অ্যাটাক যদি দেখেন, এর থেকে বেটার বোলিং অ্যাটাক আমরা টুর্নামেন্টে খেলেছি। আমরা চাপ ছাড়া ক্রিকেট খেলবো, সত্যি কথা বলতে গেলে এটা আমাদের জন্য খুব পজিটিভ একটা ব্যাপার। ইন্ডিয়া কিন্তু চাপে থাকবে, কারণ ওদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা অনেক। আমাদের কিন্তু এরকম কোনো লক্ষ্য এখন যা বিশ্ব চ্যাম্পিয়ন হয়, আমরা প্রত্যেকটা খেলাকে খেলা হিসেবে নিতে চাই, প্রত্যেকটা খেলা জিততে চাই, সেটা সবচেয়ে বড় জিনিস আমাদের জন্য। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2015-16 সালের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। আগামীকাল আবারও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে 4362 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে সভাপতি, সম্পাদক সহ 14টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 31 জন প্রার্থী। বিএনপি জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বারের বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন। দলটির যুগ্ম মহাসচিব ও বারের বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। আর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বারের সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী। সুদৃঢ় হয়েছি সবাই মিলে, অনেক সিনিয়র যারা সক্রিয় ছিলেন তারা সক্রিয় হয়েছেন। সে কারণে প্লাস চলমান যে অবস্থা দেশে, সাধারণ আইনজীবীরা এই অবরোধের কারণে বা কোর্টের যে একটা বেরাউজার পরিস্থিতিতে সন্তুষ্ট নয়। কাজেই এই নাশকতা দেশে যে চলছে তার বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ এই ভোটের মাধ্যমে আসবে। কোর্টের আইনজীবীরা আইনের শাসনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। সেই কারণে বিশ্বাস করি সুপ্রিম কোর্টের আইনজীবীরা
আইনের শাসন রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যারা সোচ্চার থাকতে পারবে তাদেরকে ভোট দেবেন। কোন দলীয় সরকারের বি টিমকে ভোট দিয়ে সুপ্রিম কোর্টের কণ্ঠ স্তব্ধ করে দেবেন। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ পরিকল্পনা ষড়যন্ত্রকারী হিসেবে সাজাপ্রাপ্ত রিজভী আহমেদ সিজার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদের মুখে সংবাদ সম্মেলন করতে পারেননি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের চেষ্টা করেন সিজার। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের নির্ধারিত স্থানে জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পরে সাজাপ্রাপ্ত সিজারকে নিয়ে সংবাদ সম্মেলন স্থানে আসেন তার বাবা মোহাম্মদুল্লাহ মামুন, কিন্তু আসামি সাজাপ্রাপ্ত হওয়ায় সংবাদ সম্মেলনে আদালতের অনুমতি নেই বলে তীব্র প্রতিবাদ জানান আওয়ামী লীগ সমর্থকরা। পরে পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করেন সিজার ও তার বাবা। আমাদের লয়ার যে আছে, আমরা লয়ারে কল করতে পারেন, তার সাথে যোগাযোগ করছি। সে বলছে যে কোর্টে যেগুলো নিয়ে ডিসকাস হয়েছে এগুলো নিয়ে কথা বলতে পারবা। জয়কে কিডন্যাপকে হত্যা করার জন্য কোর্ট কনভিক্ট করেছে যে আসামি, সেই আসামি কি করে নিউ ইয়র্ক মাটিতে আছে প্রেস কনফারেন্স করতে পারে, সেটা হলো আমার প্রশ্ন। উই উইল নট অ্যালাউ হিম টু হ্যাভ এনি প্রেস কনফারেন্স অ্যারাউন্ড হিয়ার। ইফ হি ওয়ান্টস টু ডু এ প্রেস কনফারেন্স, হি নিড এ প্রেস, হি নিড এ পারমিশন ফ্রম দ্য কোর্ট হাউ হি হ্যাজ বিন কনভিক্টেড। 1961 থেকে 2015 সাল পর্যন্ত বিআরটিসির ব্যানারে এ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানায় দেশে গাড়ি আমদানি প্রায় 4000, যার বেশিরভাগই চলছে ঢাকায়। ব্যয়বহুল এসব গাড়ি রাস্তায় চলে সর্বোচ্চ 12 বছর। কোনটির মেয়াদ শেষ হয়েছে 5 থেকে 8 বছরে। বর্তমানে রাজধানীতে ব্যক্তি মালিকানাধীন গাড়ির তুলনায় বিআরটিসির বাসের সংখ্যা 0.8%। বিআরটিসি কর্তৃপক্ষের দাবি, নানা সীমাবদ্ধতার মাঝে বর্তমানে রাস্তায় চলা 1100 গাড়ি আধুনিক প্রযুক্তির আওতায় রাখা হলে বেশি সুফল পাওয়া সম্ভব। সাইফুল রুদ্র প্রতিবেদন। চাহিদা থাকা সত্ত্বেও গত 54 বছরে সারা দেশে আমদানি করা মোট বিআরটিসি গাড়ির সংখ্যা 3839টি। বিআরটিসির পরিসংখ্যানে বিভিন্ন সময়ে আমদানি করা গাড়ির মধ্যে সেবা ও মানের তালিকায় শীর্ষে আছে ভারত, জাপান এবং কোরিয়ার তৈরি গাড়ি। নির্দিষ্ট মেয়াদের আগেই বিআরটিসি বহরের অনেক গাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোনো গাড়ি মেরামত অযোগ্য হয়ে পড়ায় বিক্রির উদ্দেশ্যে তুলতে হয় নিলামে। রক্ষণাবেক্ষণ বিভাগের এই প্রকৌশলী আধুনিক ল্যাব এবং সরঞ্জামের অভাবকেই দায়ী করলেন। টেকনোলজিক্যাল যে ট্রান্সফারটা হয়, এই যে টেকনিশিয়ানদের আমাদের ডেভেলপমেন্টটা ইনিশিয়ালি ছিল না, ফলে গাড়িগুলো আমাদের কুইক আউটার সার্ভিস হয়ে যায়। আমাদের একটা ল্যাব আসলেও দরকার। ল্যাব থাকলে হবে কি, আমরা প্রত্যেকটা গাড়ি কি কি রিকোয়ারমেন্ট আমরা মডিফাই করতে পারতাম, কম খরচে কিভাবে মেরামত করা যায়, এগুলো হয়তো আমরা এই ল্যাবের মাধ্যমে যেটা দরকার ওটা আমরা মডিফাই করে হয়তো আবিষ্কার করতে পারতাম। চাহিদা থাকার পরও বিআরটিসি তার পূর্ণ সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারছে না স্বীকার করে নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বহুমাত্রিক সমস্যা কাটিয়ে উঠতে আরো সময় লাগবে। ড্রাইভার, কন্ট্রাক্টর, টেকনিক্যাল হ্যান্ড, এই 3 সেক্টরের আমাদের ম্যানপাওয়ার স্বল্পতা আছে, যেগুলো এই মুহূর্তে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে কিছু সাবসিডি দিয়ে আমরা চালাচ্ছি। বেসরকারি পরিবহন সমিতির দাপটের কারণে চাহিদা সত্ত্বেও বিআরটিসির গাড়ি সকল রুটে চালানো সম্ভব হয় না বলেও জানান এই প্রতিষ্ঠান প্রধান। বেসরকারি যে মালিকরা আছে তারা অনেক ক্ষেত্রেই চায় না যে আমরা সব রুটে গাড়ি চালাই, তারা চায় না যে আমাদের গাড়ি সংখ্যা বাড়ুক, তাদের সাথে আমাদের হিচ হয়। খুব শিগগিরই আরো 500 নতুন গাড়ি বিআরটিসি বহরে যুক্ত হবে বলে জানায় বিআরটিসি কর্তৃপক্ষ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সব দিক দিয়ে পিছিয়ে পড়া অভাবী জনপদ সুনামগঞ্জের হাওড়াঞ্চল। বছরে প্রায় 5 থেকে 6 মাস হাওড়বাসী পানিবন্দী থাকায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষায় ঝরে পড়ার হার অনেক বেশি। সাক্ষরতার হারও জাতীয় সূচকের চেয়ে অনেক নিচে। এ অবস্থায় হাওড় এলাকার জন্য আলাদা শিক্ষা ক্যালেন্ডারের দাবি স্থানীয় শিক্ষাবিদদের। শিক্ষা বিভাগও বিভিন্ন ছুটি সমন্বয় করার কথা জানায়। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বর্ষাকালে স্কুলে যেতে অনেক কষ্ট হয়, আমরা ছেলে মেয়েরা স্কুলে যে দেই অনেক কষ্ট করে দিই, বন্যার মাঝে দেই যে কষ্ট হয়ে যায়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড় এলাকার জাঙ্গাইল গ্রামের শেফালির মতো এমন কষ্ট হাওড় জুড়ে সবারই। প্রকৃতির সাথে যুদ্ধ করেই হাওড় পাড়ের মানুষগুলো বড় হয়। অভাব অনটন যাদের নিত্য সাথী, বর্ষায় দূরের বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করা অনেকের ভাগ্যে জোটে না। আমাদের অভাবের সংসার, আমাদের বাবা মা পড়াইতে পারে না। আমার বাবা একজন পঙ্গ মানুষ, তারপর বর্ষাকালে যাওয়ার সমস্যা। অনেক কষ্টতে বাবা চলছিল,
তার জন্য লেখাপড়াটা আমি বাদ দিয়েছি। মজুমপুর হাই স্কুল আছে, হাই স্কুল বর্ষাকালে যাওয়া যায় না, কারণ অনেকে নৌকা করতে পারে না, অভিজ্ঞ। আর এ কারণে 15 থেকে 24 বছরের নারীর সাক্ষরতা হার জাতীয় পর্যায়ে যেখানে 79, তা সুনামগঞ্জে 57। বিদ্যালয়ে ঝরে পড়ার হারও অনেক বেশি। এই অবস্থা থেকে মুক্তির জন্য বছর জুড়ে শিক্ষা কার্যক্রমের পরিবর্তন চান জেলার শিক্ষাবিদরা। বর্ষার সময় পুরো অফ থাকলো এবং শুকনার সময় তারা ওই শিক্ষার কার্যক্রমটা ওই সময় তারা পুষিয়ে নিতে পারলো। সিলেট অঞ্চলের শিক্ষা বিভাগের কর্মকর্তা বলছেন, বছরের বিভিন্ন ছুটিকে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। বর্ষাকালীন বন্ধ বা ধান কাটার মৌসুমটা, এই দুইটা ছুটিকে আমরা যদি গ্রীষ্মকালীন বা রমজান সময়ে সমন্বয় করি, তাহলে ড্রপ আউট রোধ করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করবে। জাতীয় পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিতির হার 49 আর সুনামগঞ্জে 29। অন্যদিকে প্রাথমিক স্তরে 81-র বিপরীতে 66। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, পোর্টারফিল্ডের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে আয়ারল্যান্ড এবং আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। মোবাইল অপারেটরদের লোভনীয় অফারের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন ভোলার ইন্টারনেট গ্রাহকরা। জেলা সদরে নামমাত্র 3G নেটওয়ার্ক চালু করে প্যাকেজ বিক্রি করা হচ্ছে পুরো জেলায়। গ্রাহকরা 512 kbps বা 1 mbps স্পিডের ইন্টারনেট প্যাকেজ কিনলেও বাস্তবে এর সিকিভাগও গতি পাচ্ছেন না। এতে দেশের অন্য এলাকার তুলনায় পিছিয়ে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার 3403 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 20 লাখ মানুষের টেলিযোগাযোগের জন্য সরকারি বেসরকারি মোবাইল অপারেটিং কোম্পানিগুলোর 2 শতাধিক টাওয়ার রয়েছে। এর মধ্যে গ্রাহকদের জন্য গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল, টেলিটক ও বাংলা লায়নের 1/2 শতাধিক 3G প্যাকেজের অফার রয়েছে। তবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও বাংলা লায়ন ভোলা সদর রোডে নামে মাত্র একটি করে টাওয়ারে 3G ইন্টারনেট সুবিধা দিচ্ছে। বাকি টাওয়ারগুলোতে এখনো 2G চালু রয়েছে। অথচ পুরো জেলার গ্রাহকদের কাছে 3G প্যাকেজ বিক্রি করা হচ্ছে। এতে 3G প্যাকেজ কিনে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ গ্রাহকদের। তবে এ ব্যাপারে অপারেটরদের স্থানীয় কর্মকর্তারা কথা বলতে রাজি হননি। ওনারা যে অফার দেয় তার সাথে বাস্তবে আর কর্মের কোনো মিল নেই। 3G প্যাকেজ দিচ্ছে, 3G দিচ্ছে, আসলে আমরা কতটুকু পাচ্ছি? আমরা পর্যাপ্ত পাচ্ছি না। যাতে আমরা নেট পর্যাপ্ত পাই সে ব্যবস্থা যাতে করা হয়। আর ইন্টারনেটের ধীর গতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়ছে বিড়ম্বনায়। অনলাইনে তথ্য আদান প্রদান ও পাঠদান ব্যাহত হওয়ার কথা জানালেন আইসিটি শিক্ষকরা। ব্যবহারিক ক্লাস হিসেবে তাদেরকে ইন্টারনেটের সুবিধাটা দেখাতে পাচ্ছি না, ইন্টারনেটের স্পিড কম থাকার কারণে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, সেটাও কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের ইন্টারনেটের গতিটা আমরা না পাচ্ছি। ভোলায় কোনো কোম্পানি কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না জানিয়ে বিটিসিএল এর এই কর্মকর্তা বলেন, নদীর কারণে অপটিক্যাল ফাইবার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরাসরি অপটিক্যাল ফাইবারের সংযোগ নদীর কারণে দেওয়া সম্ভব নয় বলে এটা মাইক্রো সিস্টেমের মাধ্যমে চালু হবে শীঘ্রই এডিএসএল ব্রডব্যান্ড। জেলা প্রশাসক স্বীকার করলেন, অপারেটররা যথাযথভাবে সেবা দিতে পারছেন না। নামি দামি যে কোম্পানিগুলো ইন্টারনেট স্পিড অফার করছেন, সেগুলোরও ভালো এখানে কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। জেলায় 9.5 লাখ মোবাইল ফোনের গ্রাহক রয়েছেন। এর মধ্যে বিভিন্ন অপারেটরের 3G ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 30,000। সময় সংবাদ, ভোলা। বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে সচিবালয়ে ব্রিফ করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানিয়েছেন, অনুরোধ করেছেন, আবেদন করেছেন, নিবেদন করেছেন। সকলের আশা ছিল বেগম খালেদা জিয়া নিষ্ঠুর হৃদয়ে সামান্য হলেও রহম আসবে। তিনি মানুষের কান্না হাজারি শুনতে পাবেন। বাতাসে আগুনে পোড়া লাশের গন্ধ তার মন পরিবর্তন করবে। কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি তার তথাকথিত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দেশবাসী সহ সকলকে চরম হতাশ করেছেন। তিনি সাধারণ মানুষ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তার একগুঁয়েমি তা বজায় রেখেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্যে নতুন কিছুই নেই, বরং তা ডাহা অসত্য
ও একগুঁয়েমিতায় ভরা। তিনি বলেছেন, দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট চলছে এবং এই সংকটের একমাত্র সমাধান নির্বাচন। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি যে আমরাও আবার বলছি, নির্বাচন নিয়ে দেশে কোনো সংকট নেই। বর্তমান সরকার সংবিধানের নির্দেশ অনুযায়ী সকল নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা প্রদান করে আসছে এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখবে। সরকার কোনো নির্বাচন অনুষ্ঠানে বা নির্বাচনে কারো অংশগ্রহণে কোনো ধরনের বাধা ও প্রতিবন্ধকতা তৈরি করেনি, ভবিষ্যতেও করবে না। 2008 সালে নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত নবম জাতীয় সংসদের বিভিন্ন শূন্য আসনের উপনির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ হাজার হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই সকল নির্বাচনে বিএনপি সহ 20 দলীয় জোটের শরিকরা অংশগ্রহণ করেছেন এবং বহু ক্ষেত্রেই তারা বিজয়ী হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 14 সালের 5 জানুয়ারি সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। সংবিধানের 85 সংশোধনীর পর বিচার বিভাগকে সম্পৃক্ত করে পুরনো ধাঁচের তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। সেটা জানার পরও এই নির্বাচনের পূর্বে বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের অযৌক্তিক দাবি উত্থাপন করেন। এখানে উল্লেখ্য, সংবিধান সংশোধনে সর্বোচ্চ আদালতের রায়ের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধনের লক্ষ্যে সর্বদলীয় কমিটি গঠন করেছিলেন। সেদিন বেগম খালেদা জিয়া সংবিধান সংশোধনের এই কমিটির আলোচনায় অংশগ্রহণ করেননি। উল্লেখ থাকে, এই কমিটি 10 মাস ধরে লাগাতার কাজ করেছিল। সুতরাং পঞ্চদশ সংশোধন একতরফাভাবে করা হয়েছে বলে বেগম খালেদা জিয়া যে দাবি করছেন, তার সত্যের অপলাপ ছাড়া কিছুই নয়। এ প্রসঙ্গে এটাও আপনাদের বলতে যাচ্ছি, সেই 10 মাসে সেই সংবিধান সংশোধন কমিটি সংসদের ভিতরে অংশগ্রহণরত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদের বাইরে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এছাড়াও সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট বুদ্ধিজীবী, সম্পাদক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ প্রায় শতাধিক নেতা কর্মী এবং সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে এই সংবিধান সংশোধন কমিটি মতবিনিময় করে এবং তাদের পরামর্শ গ্রহণ করে। সেই পরামর্শের পরেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয় এবং সংসদ তা গ্রহণ করে। দর্শক, বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে সচিবালয়ে ব্রিফ করছিলেন তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যায়নি, অনুসন্ধান কাজ অব্যাহত আছে, এ সংক্রান্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে পুলিশ। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। বিএনপির নেতাকে খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল জারি করেন হাইকোর্ট। গত 10 মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে বলে বিবৃতিতে দাবি করে বিএনপি। টানা অবরোধ আর দফায় দফায় হরতালে বিপর্যয়ের মুখে পড়েছে রাজধানীর ফার্নিচার ব্যবসা। শোরুমগুলোতে অর্ডারের পরিমাণ কমে যাওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 30 ভাগ কারখানা। বেকার হয়ে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক। জুবাইর ফয়সালের রিপোর্ট। স্বাভাবিক সময়ে মিরপুরের এই ফার্নিচার কারখানাটিতে কাজ করতেন শতাধিক শ্রমিক। নতুন কোনো অর্ডার না থাকায় এখন আগের জমে থাকা টুকটাক কাজ করছেন 7 থেকে 8 জন শ্রমিক। তার উপর নেই পারিশ্রমিক মেলার নিশ্চয়তাও। মা বাবা ছাইরা আছি ঢাকা শহরে কাজ করে খাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু যে জায়গায় আমরা খাই হেরা করে সপ্তাহে সপ্তাহে একটা টাকা দেওয়া লাগে। অন সপ্তাহে টাকা দিতে পারি না, হেরা বাজে ধরনের কথা বলে, কিন্তু আজ হিসাবে দিতে পারতেছে না। আমাদের কোম্পানি তার বেচা বিনা নাই। 15 জন লোক নিয়ে কাজ করতাম,
এখন সেখানে আমার লোক রাখছে মাত্র 3 জন, 12 জন ছুটিতে পাঠিয়ে দিচ্ছি। কোম্পানি ঠিক মতন টাকা দিতে পারছে না, অর্ডার নাই, বেচা বিক্রি নাই, দোকান বন্ধ থাকে, খোলা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা। ফার্নিচারের শোরুমগুলোতেও চলছে ক্রেতা খরা। গেল এক সপ্তাহে অনেক প্রতিষ্ঠানই পারেননি কোনো ধরনের আসবাবপত্র বিক্রি করতে, যে কারণে পরিস্থিতি সামাল দিতে না পেরে অনেক প্রতিষ্ঠান গুটিয়ে আনছেন ব্যবসায়িক কার্যক্রম। কাঠ আমদানি করতে পারতেছে না, আমাদের সেলের অবস্থা খুবই খারাপ, কাঠ যোগান দিতে পারতেছে না মিস্ত্রিদেরকে। প্লাস হচ্ছে হরতাল অবরোধের কারণে আমাদের পরিস্থিতি একেবারে করুণ অবস্থা। আমাদের আজকে অনেক দিন যাবতীয় আমরা সেল পাচ্ছি না। বিনিয়োগ নিয়ে তো আমরা খুবই ক্রাইসিসের ভিতরে আছি। আমাদের স্টক আছে অনেক, তারপরে ব্যাংক লোন আছে, ইন্টারেস্ট দিতে পারতেছি না আমরা। ওয়ার্কার কিছু এখন ছাড়াই করে দিচ্ছি ফ্যাক্টরি থেকে। আপাতত আমরা কি করবো এখন আমরাই বুঝে উঠতে পারতেছি না আসলে। রাজধানীতে ছোট বড় সব মিলিয়ে আসবাবপত্রের শোরুম রয়েছে প্রায় 10,000। এসব প্রতিষ্ঠানে সর্বনিম্ন 2 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ রয়েছে অনেক ব্যবসায়ীর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কয়লা আমদানি বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়াইতলী স্থলবন্দর। ভারতের মেঘালয়ে আইনি জটিলতার কারণে কয়লা আসছে না বলে জানান আমদানিকারকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। এ অবস্থায় কয়লা আমদানি চালু করতে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ও করৈতলী স্থলবন্দরে কয়লা আসে ভারতের মেঘালয় থেকে। ভারতে আইনি জটিলতার কারণে গত বছরের 13 মে থেকে এই স্থলবন্দরে কয়লা আমদানি বন্ধ হয়ে যায়। কয়লা আমদানি বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে হালুয়াঘাটের গোবরাকুড়া ও করৈতলী স্থলবন্দরের কার্যক্রম। নেই প্রতিদিনের চিরচেনা সেই কর্মচাঞ্চল্য। এতে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। আমরা তো আর্থিক অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত আছি। আমাদের কোনো বাণিজ্য বন্ধ, সবাই আমরা বসে আছি। কয়লা না আসাতে আমরা এতে অনেক ক্ষতিগ্রস্ত আছি। ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেওয়া, কয়লা ইম্পোর্ট না হতো আমরা ব্যাংকের টাকাটা রিকভারি করতে পারছি না। প্রতিদিন আমাদের ব্যাংক সুদ গুনতে হচ্ছে। আমরা ব্যবসায়িকভাবে খুব চরম দুর্দিনের মধ্যে আমরা আছি। এদিকে কয়লা না আসায় বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। কাজ না থাকায় চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। সমিতি থেকে লোন তুলছি, এগুলার কিস্তি পার পাইতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে চলবার পাইতেছি না, অনেক অসুবিধায় আছি। 1 বছর ধরে বন্ধ হওয়ার পরে মানে কেউ মাটি কাটতে ওখানে ভাত পাইতেছে না, বেকার, চলতে পারতেছি না, ভাত পানি পাইতেছি না, আর বাইরে কোনো কাজও পাইতেছি না। এদিকে কয়লা আমদানি চালু করতে ভারত সরকারের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের কয়লা আমদানির যে জটিলতা আছে এই জটিলতা নিরসন করার জন্য ভারত সরকারের সাথে দ্রুত আলোচনা করে সমাধান করে আমাদের এই জটিলতা নিরসন করবেন। গোবরাকুড়া ও করৈতলী স্থলবন্দর দিয়ে প্রতি বছর গড়ে প্রায় 6 লাখ টন কয়লা আমদানি হয়। আর এখানে প্রায় 1,500 আমদানিকারক এবং 3,500 শ্রমিক রয়েছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল অবরোধ প্রতিরোধ করতে যা যা দরকার তাই করবে সরকার। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জ্বালাও পোড়াওয়ের কারণে তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জ্বালাও পোড়াও, মানুষ খুন করা এবং এইসব কারণে হয়তো কিছুটা সময়ের জন্য একটু সমস্যা, তবে আমরা আশা করি যে সমস্যা বেশি দিন থাকবে না। আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবো, কারণ আন্দোলনের নামে মানুষ খুন করা আর প্রতিদিন ওই হরতাল ডাকা, আবারও দেখলাম যে আবারও হরতাল ডাকা হয়েছে। কাজে প্রতিদিন হরতাল ডাকা, প্রতিদিন অবরোধ, কিন্তু সেগুলির কোনো কার্যকারিতা আসলে নেই। শুধু খামাখা কতগুলি মানুষকে হত্যা করা হয়। কেন এগুলি করা হচ্ছে আমি ঠিক জানি না। এগুলি সব আসলে বন্ধ করার জন্য যা যা করার আমরা করে যাচ্ছি এবং দেশবাসীকে এই ব্যাপারে আরো সচেতন হতে হবে, কারণ দেশ যখন এগিয়ে যাচ্ছে দেশকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। পেশাগত ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দেয় হোয়াইট হাউসে বাংলাদেশি সাংবাদিক নাদিয়া শারমিনের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি রিচার্ড স্ট্যাঙ্গেল বলেছেন, পুরো বিশ্বের সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাদিয়া। পররাষ্ট্র দপ্তরের ফরেন প্রেস সেন্টারে শনিবার বিশ্বের সাহসী 10 নারীর সম্মানে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় নাদিয়া শারমিন জানান, দেশে উগ্রবাদের উত্থানকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হলে তা হবে মারাত্মক ভুল। জ্যাকসন হাইটসে নাদিয়াকে সংবর্ধনা জানানোর আয়োজন করে
সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট ইনকর্পোরেশন। সাংবাদিক নাসিমুন নাহার নিনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ, সৈয়দ মোহাম্মদুল্লাহ সহ নিউ ইয়র্কের সাংবাদিক এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা। মিশেল ওবামা হোয়াইট হাউসে নিজে বলেছেন তিনি আমাকে এখানে পেয়ে গর্বিত। সবচেয়ে উন্নত বিশ্বের একটি দেশের মানুষ তারা আমি বলবো না তাদের কাছে সব শক্তি আছে, কিন্তু তাদের কাছে কিন্তু দুনিয়ার কাছে অনেক বার্তা পৌঁছে দেওয়ার মতো। তারা যখন আমাকে পেয়েছে বাংলাদেশের একজন মানুষ হিসেবে, একজন পুরস্কারপ্রাপ্ত মানুষ হিসেবে, তারা বলেছে আমরা গর্বিত তোমাকে, আমরা শিখতে চাই তোমার কাছ থেকে। আবারও বিশ্বকাপ ক্রিকেটের খবর। পুল বি থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। অ্যাডিলেডে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা। শেষ খবর পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 208 রান। টস হেরে ব্যাটিংয়ের শুরুতে বেশ সাবধানী দুই আইরিশ উদ্বোধনী ব্যাটসম্যান পোর্টারফিল্ড ও স্টার্লিং, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্কোরবোর্ডে 56 রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন স্টার্লিং ও জয়েস। 2 উইকেট হারিয়ে বিপাকে পড়া আইরিশদের প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন পোর্টারফিল্ড ও নাইল ওব্রাইন, কিন্তু 30 রানের জুটি গড়ে ব্যক্তিগত 12 ও দলীয় 86 রানে ফেরেন ওব্রাইন। এরপর দ্রুতই সতীর্থকে অনুসরণ করেন বলবির্নি। ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি হাঁকিয়ে পোর্টারফিল্ড ফেরেন দলীয় 182 ও ব্যক্তিগত 107 রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। এখন দলের হাল ধরেছেন কেভিন ওব্রাইন ও জন মুনি। Drifted in. Oh, a run-out opportunity, but the fielder was off balance. Another good over. এদিকে পুল বি থেকে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। নেপিয়ারে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যারিবীয়দের 6 উইকেটে হারিয়েছে। টস হেরে ক্যারিবীয় বোলিং তোপে 175 রানে গুটিয়ে যায় ইউএই। জবাবে 4 উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। 6 ম্যাচ শেষে ক্যারিবীয়দের সংগ্রহ 6 পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকলেও অ্যাডিলেডে পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত বা ড্র হলে বিদায় নিতে হবে ক্যারিবীয়দের। টস হেরে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংয়ের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ক্যারিবীয় পেস আগ্রাসনে এলোমেলো হতে থাকে মধ্যপ্রাচ্যের দেশটির ব্যাটিং বিভাগ। স্কোর বোর্ডে 26 রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন 5 ব্যাটসম্যান। বিপর্যস্ত ইউএইর সামনে তখন শঙ্কা জেগেছিল বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি নতুন করে গড়ার, কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকে মধ্যপ্রাচ্যের দেশটিকে টেনে তোলেন আমজাদ জাভেদ ও নাসির আজিজ। 7ম উইকেট জুটিতে দুজনে গড়েন 107 রানের জুটি। ক্যারিয়ার সেরা রান তুলে আমজাদ জাভেদ 56 ও নাসির ফেরেন 60 রানে। শেষের দিকে মোহাম্মদ নাভিদের 14 রানের সুবাদে 175 রানের সংগ্রহ পায় ইউএই। জবাবে দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় আগ্রাসী ক্যারিবীয়রা, ফলে উইকেটের পতনও ঘটে দ্রুত। তবে গেইলের বদলে খেলতে নামা চার্লসের 55 ও কার্টারের অপরাজিত 50 রানের সুবাদে জয় নিশ্চিত হয় ক্যারিবীয়দের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আটক শিবির নেতা ফাহাদ ও তার বাবার তত্ত্বাবধানে চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ে গড়ে উঠেছিল জঙ্গি আস্তানা। আরও অনুসন্ধান চলছে, জানালো পুলিশ। মুক্তিপণের টাকা না পেয়ে সিলেটে 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যা। জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবল সহ 3 জন আটক। অভিনব কায়দায় প্রায় প্রতিটি পণ্যই দেশজুড়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কথা জানেন না অনেকেই, ক্যাবকে আরও সক্রিয় হওয়ার তাগিদ। রাজধানীর দিলকুশার বাণিজ্যিক ভবনের আগুন 15 ঘন্টা পর নিয়ন্ত্রণে। কেউ হতাহত না হলেও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি। এবং ভারত বধে নতুন ছক কষছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে চাপমুক্ত হয়ে মাঠে নামার প্রত্যয়, ফিরবেন মাশরাফিও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।